আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই লাইভ অনুষ্ঠানে সংযুক্ত হবেন। আ আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আমাদের সংলাপবার্তা পেজের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সামাজিক সংগঠনের গুরুত্ব। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের আজকের লাইভ কনফারেন্সে আমাদের সম্মানিত ২ জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আজকে আমাদের এই লাইভ কনফারেন্সে সংযুক্ত রয়েছেন অ্যাডভোকেট সাইফুর রহমান, পাবলিক প্রসিকিউটর মহানগর দায়রা জজ আদালত সিলেট। আমাদের সাথে আজকে লাইভ কনফারেন্সে সংযুক্ত রয়েছেন ইকরামুল মুসলিমিন মৌলভীবাজার সামাজিক সংগঠনের সম্মানিত সভাপতি এহসানুল হক জাকারিয়া। আপনাদের উভয়কে আমাদের সংবাদকর্তা পেজের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রথমেই আপনাদের উভয়কে আমাদের সংবাদকর্তা পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা আপনাদের শত ব্যস্ততার মধ্যেও আজকে আপনারা সময় দেওয়ার জন্য। জি, প্রথমেই আজকে আমাদের যে বিষয়, সম্মানিত দর্শক, আজকে আমাদের যে বিষয়টি হচ্ছে সামাজিক সংগঠনের গুরুত্ব। সে বিষয়ের উপর আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রথমেই আমাদের অতিথি অ্যাডভোকেট সাইফুর রহমানের কাছে চলে যাচ্ছি। জি, অ্যাডভোকেট সাইফুর রহমান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ। জি, অ্যাডভোকেট সাইফুর রহমান, ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? জি, অ্যাডভোকেট সাইফুর রহমান, আজকে জি। যেহেতু আমাদের বিষয় হচ্ছে সামাজিক সংগঠনের গুরুত্ব, আপনার মাধ্যমে আমরা শুরু করতে চাই। জি, অ্যাডভোকেট সাইফুর রহমান, প্রথমে আপনার কাছ থেকে যেটা জানতে চাই সেটা হচ্ছে সামাজিক সংগঠনের গুরুত্ব, এ ব্যাপারে আপনি আলোচনা রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই সংলাপ বার্তা পেজের পক্ষ থেকে আজকে যে সরাসরি লাইভ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং সেই অনুষ্ঠানে যে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনাদের পেজের যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকেও সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনি যে বিষয় নিয়ে আজকে এই আলোচনার আয়োজন করেছেন, বিষয়টা অত্যন্ত চমৎকার একটা বিষয়, যে সামাজিক সংগঠনের গুরুত্ব। আমি গুড়ারাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মৌলভীবাজার এর বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছি। সেই সাথে আরো কিছু সংগঠন আছে, যেমন সিলেটস্থ মৌলভীবাজার সমিতি ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করছি। মৌলভীবাজার আইনজীবী কল্যাণ পরিষদ, যারা আমরা সিলেটে বসবাস করি, সিলেটস্থ মৌলভীবাজার আইনজীবী কল্যাণ পরিষদের সদস্য সচিবের দায়িত্ব পালন করছি। সিলেট লয়ার্স টুরিস্ট ক্লাবের যুগ্ম সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। আমি সেক্টর কমান্ডার সুরা মুক্তিযুদ্ধ ৭১ সিলেট মহানগর শাখার যুগ্ম সম্পাদক হিসাবে দায়িত্ব পালন। আমি বলতে চাই, এই যে সামাজিক সংগঠন, সামাজিক পক্ষে হয় না, এটা একটা ভাগ্যের ব্যাপার। এবার যারা সামাজিক সংগঠনের সাথে জড়িত থাকে তাদের মধ্যে কিছু একটা বিষয়, কিছু পরিবর্তন, কিছু লিডারশিপ, এরকম অনেক কিছু তার সামনে চলে আসে। একটা ছেলে যখন মাদ্রাসায় বলেন, স্কুল বলেন বা কলেজে থাকাকালীন সময়ে বিভিন্ন সংগঠনের সহিত জড়িত হতে পারে। তখন সে কেন সামাজিক সংগঠনের সাথে জড়িত হবে? অনেকেই তো আছে যারা সামাজিক সংগঠনের সাথে জড়িত হয় না, তাদের কি জীবন চলে না? তাদের জীবন চলে। কিন্তু যে বা যারা সামাজিক সংগঠনের সাথে জড়িত হয়ে যায় ওই সময়ে ছাত্রাবস্থা অবস্থায়, দেখবেন আপনার আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা
স্টুডেন্ট থাকা অবস্থায়, স্কুলে লেখাপড়া থাকা অবস্থায় তার পাশের বন্ধু তার সাথে খুব ঘনিষ্ঠভাবে চলাফেরা করে, অথচ দেখা যায় যে এক বন্ধু বিভিন্ন সামাজিক সংগঠন, ধরেন ডিবেট ক্লাব করতে চায়, বিভিন্ন খেলাধুলার ক্লাব করতে চায়, এরপরে ধরেন আবৃত্তির ক্লাব করতে চায়, এরকম বিভিন্ন ক্লাব ক্লাব করতে চায়। আবার আরেক বন্ধু এগুলো এইসব করে লাভ, এইসব করার দরকার কি? শুধু সময় নষ্ট হবে, এগুলা করার দরকার নেই। কিন্তু যে ছেলেগুলা এইসবের সাথে ওই সময়েই জড়িয়ে যায়, দেখা যায় তার ওই বন্ধু থেকে সে সে একটা আলাদা, তার মধ্যে একটা লিডারশিপ চলে আসে, সমাজের বিভিন্ন অসঙ্গতি, বিভিন্ন ভালো কাজে অসঙ্গতির বিরুদ্ধে দেখবেন যে সে দাঁড়িয়ে যায়, বিভিন্ন ভালো কাজ করতে চায়, অসহায়দের মধ্যে সে সাহায্য সহযোগিতার হাত বাড়াতে চায়। সে একা পারে না, তার আরো যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে সে এটাতে জড়ানোর চেষ্টা করে। অনেকে জড়ায়, অনেকে জড়ায় না। এখন সামাজিক সংগঠন করলে কি হয়, এটার গুরুত্ব কি আমাদের সমাজে, এটাই তো আজকের বিষয় আমাদের। সামাজিক সংগঠনের গুরুত্ব একটা সমাজ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে একটা সমাজ সংস্কার করতে হলে, একটা সমাজ সুন্দর এবং পরিচ্ছন্ন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হলে সামাজিক সংগঠনের গুরুত্ব অপরিসীম। সামাজিক সংগঠন করলে হয় কি, প্রথমত হলো যে তার নিজের যে লাভটা হয়, নিজের লাভ হলো তার আত্মার একটা প্রশান্তি ঘটে। অনেকে আমরা আছি, ধরেন যে সে খেলাধুলা করে, খেলাধুলা করলে খুব আনন্দ পায়, তার মনটা আনন্দে ভরপুর থাকে। অনেকে আছে গান করে, সে গান করলে তার আত্মা খুব ভালো থাকে। কেউ আছে ধরেন যে আপনার খেলাধুলা করে, কেউ নাট্য চর্চা করে, কেউ ধরেন যে খারাপ কাজও করে। অনেকে খারাপ কাজ করে, খারাপ কাজ করলেও তার আত্মাটা ভালো, তার মতো ওই সময়কার মতো ওই যে খারাপ কাজ করলো, সে খারাপ কাজের তার তার আত্মার সন্তুষ্ট মিলে। কিন্তু এই যে সামাজিক সংগঠন গুলা যারা করে, এই সামাজিক সংগঠন করলে প্রথমত তার আত্মার একটা প্রশান্তি ঘটে, সে ভালো কাজের দিকে দাবি করে। সামাজিক সংগঠন সব সময় আমরা যুগে যুগে দেখে আসছি, সামাজিক সংগঠন যে বা যারা করে, ওইখানে কোনো তার ব্যক্তিগত লাভ বলতে এইটুকুই থাকে, সে যেটুকু করলো সামাজিক কাজ, ভালো যে কাজগুলা করলো এগুলা করে সে আনন্দ পেলো, সেটাই তার আত্ম সন্তুষ্টি ঘটলো, এইটুকু। বাদ বাকি সে করলো কি, সমাজের বিভিন্ন মানুষের উপকারে সে লেগে গেল, সমাজের মধ্যে যে সকল অসঙ্গতি আছে সেই অসঙ্গতি গুলা দূর করার কাজে লেগে গেল। সে একা লাগে না, তার আরো 10 জন বন্ধু বান্ধবকে সে এইটার মধ্যে জড়ায়। এতে করে সমাজের বিভিন্ন ছোট ছোট যে অসঙ্গতি গুলা আছে সেই অসঙ্গতি গুলা দূর হয়েছে। এইটা হয় সমাজের লাভ, যে সমাজের বিভিন্ন অসঙ্গতি, একটা ছোট ক্লাব, একটা প্রায় প্রত্যেক গ্রামে এরকম ক্লাব গুলা থাকে। একটা ক্লাব হলে প্রথমেই করে কি এরা, যে আমি একটা ক্লাব করলাম, এখন কি করি, গ্রামে একটা লাইটিং এর ব্যবস্থা করি। গ্রামের যে অলিগলি রাস্তা আছে বা পাড়ার যে অলিগলি রাস্তা আছে, এই অলিগলি রাস্তায় লাইটিং এর ব্যবস্থা করলো। গ্রামের ছেলে মেয়েদের নিয়ে ছেলে বন্ধু, গ্রামে তো সাধারণত মেয়েরা খেলতে বাইরে যায় না, ছেলেরা যারা আছে তারা মিলে দেখা যায় যে খেলাধুলার আয়োজন করছে, খেলাধুলা করছে। এতে করে হচ্ছে কি যে তার শারীরিক বিকাশটা ভালো হচ্ছে, সে আহ ধরেন স্বাস্থ্যগত দিক দিয়েও ভালো, বেকার আড্ডা থেকে সে বেরিয়ে আসলো। সুন্দর একটা বিকালেই যদি করে, ধরেন যে সুন্দর একটা বিকাল তারা উপভোগ করলো, তাদের শারীরিক গঠন হলো, তাদের মধ্যে একটা ঐক্যবদ্ধতা সৃষ্টি হলো। এই যে ঐক্যবদ্ধতা, 10 জনে করি কাজ হারি জিতি নাহি লাগে, একটা কথা আছে। কিন্তু এই যে 10-এ মিলে কাজ করা সবার দ্বারা হয় না। আপনি এখানে 10 জন একটা কাজ করতে আসলো, 10 জনের মন মানসিকতা 10, এই 10 জনের সাথে যে মিলে চলার যে একটা বিষয় ঘটে, একটা সামাজিক সংগঠন করলেন, 10 জন মিলিত হয়ে একটা সামাজিক সংগঠন গঠন করলেন, এই 10 জন যে মিলেমিশে থাকা, একসাথে এক জায়গায় হয়ে গেলেন, এই 10 জনের মধ্যে দেখবেন যে কেউ একজন অটোমেটিক্যালি এদের মধ্যে থেকে একজন লিডার হয়ে যায়। 10 জনের সবাই তো আর সব দায়িত্ব পালন করবে না, 10 জনের মধ্যে একজনকে দায়িত্ব দেওয়া হয়। এই যে যে একজন দায়িত্ব পেল, সে হলো কি, তার মধ্যে একটা নেতৃত্ব চলে আসলো, তার নেতৃত্বে সবাই সুন্দর করে একটা প্রোগ্রাম করলো, বিভিন্ন প্রোগ্রাম গুলা যেগুলা করে তারা প্রোগ্রাম গুলা করলো, অনেক
তার মধ্যে একটা নেতৃত্ব বিকশিত। এরপরে ধরেন মনে করেন এই যে সামাজিক সংগঠন করলে সমাজের যে অসঙ্গতির কথা আগেই আমি বলেছি, বিভিন্ন অসঙ্গতি আপনারা দেখবেন, সামাজিক আন্দোলন, বিভিন্ন সামাজিক আন্দোলন আমাদের দেশে। যে এই কয়েকদিন আগে ওসি প্রদীপ যে ঘটনাটা করলো কক্সবাজারে, একটা সামাজিক আন্দোলন সারা দেশে শুরু হয়ে গেল যে ওসি প্রদীপ এই করলো, ওসি প্রদীপকে গ্রেপ্তার করো, এই করো সেই করো, সাথে সাথে ওসি প্রদীপকেও গ্রেপ্তার। কিছু সামাজিক আন্দোলন হয়, এই যে বিভিন্ন সামাজিক সংগঠন করা মানুষগুলা দেশের জন্য অত্যন্ত উপকারী, এবং এই পৃথিবীর জন্য এই সামাজিক সংগঠনের মানুষগুলা বা এই সামাজিক সংগঠনগুলা এই পৃথিবীকে সুন্দর, সুস্থ এবং একটি অত্যাধুনিক পৃথিবী বিনির্মাণের জন্য সামাজিক সংগঠনের গুরুত্ব। ধন্যবাদ জুবাই সাহেব, আমার অনেক লম্বা হয়ে গেল মনে হয়। না, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আবারও আমরা আপনার কাছে আসবো। আমরা চলে যাচ্ছি ইকরামুল মুসলিমিন মৌলভীবাজার সমাজ সংগঠনের সম্মানিত সভাপতি এহসানুল হক জাকারিয়া জি। এহসানুল হক জাকারিয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার সাথে ব্যস্ততার মধ্যে আজকে আমাদেরকে আমাদের লাইভ কনফারেন্সে সময় দেওয়ার জন্য। জি, এহসানুল হক, আপনার কাছ থেকে যেটি জানতে চাই সেটা হচ্ছে সামাজিক সংগঠনের গুরুত্ব অথবা ইসলামী সামাজিক সংগঠনের গুরুত্ব। আপনি এই ব্যাপারে আলোচনা রাখুন। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম ইকরামুল আসসালাম। মুসলিম মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা সভাপতি। আরো সামাজিক সংগঠন আমি করেছি আলহামদুলিল্লাহ। মৌলভীবাজারে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন করেছি, যদিও আমার সেই সংগঠনগুলো ছিল বিভিন্ন ইস্যু ভিত্তিক বা বিভিন্ন সময়কালীন। আমার আর একটা সংগঠন আছে সেভ দ্য পিপলস, সেটারও প্রেসিডেন্ট আমি। তো এইভাবে সমাজের কাজ করি আলহামদুলিল্লাহ। ইকরামুল মুসলিমিন প্রতিষ্ঠা করেছি করোনাকালীন সময়, যখন করোনার প্রাদুর্ভাব বাংলাদেশে তথা পুরা ওয়ার্ল্ডে যখন বেড়ে গেল, তখন যে দুঃসময় শুরু হয়েছিল, সেই দুঃসময়ে আমি ইকরামুল মুসলিমিনটা গঠন করি। আসলে ইকরামুল মুসলিমিন তো ফাউন্ডেশনটা বা ইকরামুল মুসলিমিন মৌলভীবাজার যেটাই বলেন, যে এটা আসলে তো সামাজিক একটা সংগঠন। তো আজকে এই যে সামাজিক সংগঠন নিয়ে আলোচনা, সামাজিক সংগঠন ইসলামিক দৃষ্টিকোণ থেকে কেমন? আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের প্রথম যে কাজটা শুরু করেছিলেন, যে আন্দোলনময় কাজটা শুরু করেছিলেন, সেটাই শুরু করেছিলেন সামাজিক কাজ দিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল গঠন করেছিলেন, সেটা সামাজিক কাজ ছিল। সমাজের মানুষদের নিয়ে তিনি এই সংগঠনটা গঠন করেন, সমাজের অনাচার, সমাজের বিভিন্ন ভালো কাজ করার জন্য হিলফুল ফুজুল সংগঠন গঠন করেছিলেন। আমরা যারা সামাজিক কাজ করি, সংগঠন করি, আমরা সেই হিলফুল ফুজুলের উত্তরসূরি। আসলে ইকরামুল মুসলিমিন মৌলভীবাজারের এই যে কাজ, আমরা ইকরামুল মুসলিমিন মৌলভীবাজার আমরা যখন শুরু করি, তখন আসলে সিলেট বিভাগের মধ্যে ইকরামুল মুসলিমিন মৌলভীবাজার বা এরকম কোনো কাজ ছিল না। করোনাকালীন সময় যখন ফার্স্ট আমি ফেসবুকে এটা পোস্ট দেই যে না, আমি এই ইকরামুল মুসলিমিন মৌলভীবাজার নামে, ইকরামুল মুসলিম মৌলভীবাজার না, আমরা একটা সামাজিক সংগঠন করব, যে সামাজিক সংগঠনের কাজ হবে এই করোনা প্রাদুর্ভাবে কিছু কাজ করা। এর প্রয়োজনীয়তা তো ব্যাপক ছিল, তখন আসলে কেউ সাহস করতে পারে নাই যে কি করবে না করবে। তখন কেউ সাহস করতে পারে না করোনাকালীন সময়ে কি করবে না করবে, কেউ করতে পারে না। ইকরামুল মুসলিমিন মৌলভীবাজার গঠন করার আগে যখন আমি এই মৌলভীবাজারে একটা আবেদন করি, এই ফেসবুকের মধ্যে কিছু সদস্য আবেদন করি, করোনাকালীন সময় আমরা কিছু সামাজিক কাজ করতে চাই, এর মধ্যে প্রধান যে কাজটা হবে সেটা হবে করোনার মৃতদের দাফন কাফন। কারণ মানুষ মারা যাওয়ার পর তার যে সর্বশেষ সময়টা, এটা যদি মানুষের কাছে না যায়, এর থেকে দুঃখজনক কিছু আর হতে পারে না। সে মুসলমান হোক বা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, পুরুষ হোক বা মহিলা হোক, যেই হোক, ইকরামুল মুসলিমিন তখন আমি এই উদ্দেশ্যেই গঠন করি যে দাফন কাফন করব। করোনা যদি কেউ মারা যায়, দাফন কাফন করব। তখন কিন্তু একটা বিষয়, সিলেট বিভাগের মধ্যে কোনো সংগঠন তৈরি হয় নাই দাফন কাফনের জন্য। আমি যখন ফার্স্ট শুরু করি,
এরপরে আস্তে আস্তে প্রচুর জায়গায় সংগঠনের অভাব, এবং আলহামদুলিল্লাহ সবাই ভালো কাজ করতেছে। একরামুল মুসলিমিন যখন আমি গঠন করলাম, আমি তখন এই গঠন করার পর পর্যায়ক্রমে তার কাজ পরিচয় আরো বাড়লো। আজকে আমরা একরামুল মুসলিমিনের পক্ষ থেকে এই সামাজিক কাজটা করতে গিয়ে আমরা পুরো মৌলভীবাজারবাসীকে এটাও একটা পরিধি, বৃদ্ধি পাওয়া পরিধি। প্রথম কিন্তু আমাদের এই টার্গেট প্রথম ছিল আমরা শুধু দাফন কাফনের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আমাদের এই দাফন কাফন যখন আমরা যখন দাফন কাফন করি শুরু করি, মৌলভীবাজারে তিনি প্রথম মারা যান, তিনি রাজনগরের একজন। তো রাজনগর মারা যান প্রথম। তো উনার দাফন কাফন পজিটিভ কেউ যাবে, তখন তো করোনা নিয়ে অনেক সারা 3 এলাকার লকডাউন হয়ে গেল। যে উনার একটা দোকান ছিল, যে এলাকা লকডাউন হয়ে গেল। এর পরবর্তীতে যিনি উনার দাফন এবং এই মেনে দাফন করা এবং করি। সেখানে আমি নিজে উপস্থিত ম্যাডামের হয়ে যাচ্ছে আমাদের। তো আমরা স্বাস্থ্যবিধি মেনে দাফন কাফনটা করি। এরপর একের পর এক উপসর্গ আমরা দাফন কাফন করি। এরপরে দাফন কাফন করেছিলাম আমরা যৌথভাবে আরেকটা সংগঠন ছিল। এরপরে দাফন কাফন এরপরেরটা ছিল সৎকার। হিন্দু একজন সৎকার করেছে, কিন্তু প্রথম দিন আগে সৎকার করে উনি সম্মানিত মুক্তিযোদ্ধা ছিলেন এবং হিন্দু ছিলেন, বিকাশ নাম ওনার শ্রীমঙ্গলে। উনি তখন মারা যান। পুলিশ আমাদেরকে লাশটা আমরা লাশটাকে আমরা এরই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা এই পর্যন্ত 18টা হিন্দু ভাইয়ের সৎকার করেছি, আমরা 3 জন মহিলার দাফন কাফন করেছি। এইভাবে আমাদের কাজ চলমান আলহামদুলিল্লাহ। আমরা এই দাফন কাফনের পাশাপাশি যখন আমাদেরকে মৌলভীবাজারের ইউনো স্যার জনাব শরীফুল ইসলাম স্যার, উনি আমাকে পরামর্শ দিলেন, আপনারা একটা কাজ করুন, আপনারা এই যারা করোনা আক্রান্ত হয় তাদের বাড়িতে মানুষ যায় না, তাদের বাড়িতে লোকবল যায় না, তাদেরকে একটু হেল্প করুন। আমি বললাম ঠিক আছে, আমরা পূর্ণ হেল্প করব। তাদের বাড়িতে সম্পূর্ণ খরচ পৌঁছানোর দায়িত্ব আমরা নিলাম। তাদের বাড়িতে কিভাবে খরচ যাবে না যাবে, সেই ব্যক্তির কিভাবে চিকিৎসা হবে, তার সম্পূর্ণ দায়িত্ব আমরা নিলাম। ফার্স্ট তখন কেউ এটার দিকে যায় নাই এবং কেউ সাহসও করে নাই। আলহামদুলিল্লাহ আমরা সেই সাহসটা করতে পেরেছি। আমরা সেই সাহস করে আমাদের সদস্যদেরকে দিয়ে, একরামুল মুসলিমিনের সদস্যরা সাহসিকতার সাথে সেই কাজটা করেছে। একরামুল মুসলিমিনের সদস্যরা করোনা পজিটিভ আক্রান্ত জেনেও তার বাড়িতে গিয়েছে, খরচ নিয়ে গিয়েছে, ঔষধ নিয়ে গিয়েছে, তার সাথে যোগাযোগ রেখেছে। এর পরবর্তীতে আমরা শুরু করলাম যে করোনা আক্রান্ত যারা, তাদেরকে সাময়িক প্রাথমিক কিছু ঔষধ দেওয়ার দরকার। আমরা কিছু ঔষধ দিলাম, পাশাপাশি জমজমের পানি দিলাম, এই মধু, ফ্রি মধু দিলাম, খালি কালোজিরা দিলাম। এইভাবে কিছু কাজ আমরা করলাম। এর পরবর্তীতে স্টেপ আমরা শুরু করলাম অক্সিজেন দেওয়া। আজকেও আমাদের অক্সিজেন মৌলভীবাজার রাজনগরের তারাপাশার গোবিন্দপুর এলাকায় আমাদের অক্সিজেনটা আজকেও এখনো চলমান, এখনো চলতেছে। আমাদের পুরো জেলায় যখন অক্সিজেন দেওয়া শুরু করলাম, এরপরে আরেকটা সংগঠন অক্সিজেন শুরু করছে মৌলভীবাজার জেলায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, ইকরামুল মুসলিমিন ফার্স্ট যেইভাবে দাফন কাফন শুরু করেছে, ইকরামুল মুসলিমিন ফার্স্ট করোনা রোগীদের বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব, খরচ পৌঁছে দেওয়ার দায়িত্ব, ঔষধ পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে। একরামুল মুসলিমিন ফাউন্ডেশন বা একরামুল মুসলিমিন মৌলভীবাজার একমাত্র ফার্স্ট করোনা রোগীদের যাবতীয় খোঁজ খবর নয়, শুধু মৌলভীবাজার এই সদর হসপিটালে আইসোলেশন সেন্টারেও আমরা সেবা দিয়েছি, নিয়মিত সেবা দিয়েছি। আমাদের একজন সদস্য সে পজিটিভ এসেছিল, তার মাধ্যমে আমরা সেবা দিয়েছি। এবং আরেকজন, উনি করোনা আক্রান্ত ছিলেন মৌলভীবাজার আইসোলেশন সেন্টারে, উনি আমাদের কাজ দেখে উনি আমাদের সদস্য হয়ে গেছেন। তো উনি আলহামদুলিল্লাহ পরে ভালো হয়ে বের হয়ে এসেছেন, উনার মাধ্যমে আমরা সেখানে কাজ করেছি, এখনো কাজ করি।
ফেসবুকে আলহামদুলিল্লাহ আমরা তো আমাদের প্রত্যেকটা কাজ যায়, আমরা এভাবেই কাজ করছি। আমরা এভাবেই কাজ করছি আলহামদুলিল্লাহ। তো আমরা যখন কাজ করলাম, কাজ করার আসলে কাজ তো করি, কাজের মধ্যে হয়তো অনেক সময় ভুলও থাকতে পারে, এটা তো জানি না, অনেক সময় অজান্তে ভুল হয়ে যেতে পারে। আমরা এই ব্যাপক কাজ নিতে গিয়ে আমাদের সদস্য 113 জন সদস্যকে আমরা ব্যবহার করেছি, 113 জন সদস্য আমরা নিয়েছিলাম। বর্তমানে আমাদের 116 জন সদস্য আছে। আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মহিলা শাখা আছে, হিন্দু সৎকার শাখা আছে, আমাদের এই জেনারেল শাখা আছে, যার মাধ্যমে কাজ করি। আমরা সরকারিভাবেও আমরা পারমিশন নিয়েছি। ফার্স্ট সংগঠন করার পরেই আমি ডিসি ম্যাডামের সাথে তখন আমাদের ডিসি ছিলেন, ম্যাডাম ছিলেন জনাবা নাজিয়া শিরিন, উনি সম্মানিত, উনি আমাদের ডিসি ছিলেন। তো উনি যাওয়ার আগ পর্যন্ত উনার পরামর্শে আমরা সকল কাজ করেছিলাম। এরপরে তো নতুন ডিসি আসলেন, উনিও আলহামদুলিল্লাহ অনেক হেল্পফুল এবং অনেক আমাদেরকে এই দিক নির্দেশনা দেন এবং যোগাযোগও আলহামদুলিল্লাহ নিয়মিত উনার সাথে আছে। তো আমরা ডিসি অফিস থেকে ফার্স্ট অনুমতিটা নেই এবং সিভিল সার্জনের মাধ্যমে আমরা ট্রেনিং নেই দাফন কাফনের। ফার্স্ট সরকারি এই যে নিয়ম নীতিগুলা মেনেই আমরা কাজের মধ্যে নামি এই পর্যন্ত। এখন কাজের এই সামাজিক সংগঠনের গুরুত্বটা কি হবে? আসলে সামাজিক সংগঠনের গুরুত্ব তো ব্যাপক। আমি তো প্রথমেই বললাম যে সামাজিক সংগঠন আসলে এই কিভাবে কাজ করে সেটা তার সময় অনুযায়ী বলা যায়। এখন করোনাকালীন সময়, এখন সমাজের সবচেয়ে বড় কাজটা হলো এই করোনাকালীন সময়ে মানুষকে হেল্প করা, যারা রোগী আক্রান্ত তাদেরকে হেল্প করা এবং তাদের ফ্যামিলিকে হেল্প করা। মানুষ আগে যেভাবে দেখতো, আমরা যখন প্রথম করোনাকালীন সময়ে মানুষদেরকে সেবা দিতে গেছি, তখন আমরাও অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছি, মানুষের অনেক অবহেলার শিকার হয়েছি। আমরা যে গাড়িটা নেই সেই গাড়িতে এখন দুই একজন হয়তো প্যাসেঞ্জার উঠে, গাড়িতে প্যাসেঞ্জারই উঠে না, যে করোনা নিয়ে উনার এই গাড়ি থেকে চলে আসে। আমরা করোনা রোগী একটা এলাকায় গিয়েছিলাম, এলাকাটার নাম সঙ্গত কারণেই বলতেছি না। ওই এলাকার করোনা রোগীকে আমরা মৌলভীবাজার সদর হসপিটালে ট্রিটমেন্ট করে আমরা নিয়ে গেলাম ওনার বাড়িতে। বাড়িতে রাখার পর তখন গাড়িটা দেওয়ার জন্য মনু নদীর পাড়ে নিয়ে গেছি। নদী তো আর নদী, সেই মনু নদীর পাড়ে নিয়ে গেছি, সেখানে এলাকাবাসী এসে জড়ো হয়েছে যে না, আমাদের নদীতে তোমরা গাড়ি ধুইতে পারবে না, এটা করোনা রোগী নিয়ে আসছো, গাড়িতে গাড়ি ধুইতে পারবে না। এরকম হ্যারাসমেন্টের শিকার হয়েছে বিভিন্ন জায়গায়। আমরা এরপরেও মানুষকে কষ্ট দেই নাই আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছিলাম যে সামাজিক সংগঠনটা আসলে অনেক গুরুত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল যখন গঠন করেন, তখন এই যে গুরুত্বের দিকে লক্ষ্য করেই গঠন করছেন। মানুষ সমাজের মধ্যে আসবে, মানুষের বিপদ থাকবে, সামাজিক বিপদ থাকবে। সেই সামাজিক বিপদটা বিভিন্ন ধর্মের হতে পারে। আমরা ধর্ম, বর্ণ, লিঙ্গর ভেদাভেদ ভুলে যদি কাজ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে যদি কাজ করার তৌফিক দান করে এবং আমরা কাজ করতে পারি, তাহলে সমাজের কিছু না কিছু ফায়দা হবে। যদি সমাজের ফায়দা হয়, তাহলে সামাজিকভাবে আমরা একটা জিনিস, তো সামাজিকভাবে একটা জিনিস পাবোই, সামাজিক যে একটা সম্মান আল্লাহ তাআলা দান করবেন এবং আখিরাতেও এটার রেজাল্ট আমরা পাবো, অবশ্যই পাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাজ করার তৌফিক দান করুন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের লম্বা এই বলে লাইভ ফেলছি, কনফারেন্সে আমাদের লাইভ কথা কনফারেন্সে শোনা যাচ্ছে না। সংযুক্ত হয়েছেন আমাদের আজকে লাইভ কনফারেন্সে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন অ্যাডভোকেট উমার ইসলাম। যে অ্যাডভোকেট উমার ইসলাম, আপনাকে আমাদের সংলাপ বার্তা পেজের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। জি, উমার ইসলাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। জি, উমার ইসলাম, আপনাকে সুস্বাগতম আজকের এই সুন্দর অনুষ্ঠানে। আপনি আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার মাধ্যমে জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটের আলোকে সামাজিক সংগঠনের গুরুত্ব কি? আসলে বর্তমান প্রেক্ষাপটের আলোকে সামাজিক সংগঠন অনেক বেশি গুরুত্বপূর্ণ আর দরকার এই জিনিসটা। বর্তমান প্রেক্ষাপটে বলতে যে করোনা কালীন যে সমস্যাগুলো দেখা দিচ্ছে বাংলাদেশে, সেখানে একা কোনো কিছু করা কিন্তু সম্ভব না। কোনো ফ্যামিলি যদি কোনো কারণে এফেক্টেড হয়, সে ফ্যামিলি একা চলতে পারবে না, তার সহযোগিতা লাগবে। আবার ধরেন আশেপাশে যদি কেউ এফেক্টেড হয়, সেটার ক্ষেত্রে কিছু সামাজিক দায় দায়িত্ব আছে মানুষের।
যখন প্রথমে লকডাউন ঘোষণা হবে এরকম পরিস্থিতি হলো, তখন দেখা গেছে যে অনেকেই আহ, খুব বেশি স্বার্থপরতা দেখিয়েছেন, যেটা আসলে মানবিক না। আবার অনেকে এগিয়ে এসেছেন, সেটা অনেক বেশি মানবিক, অনেক সাহসী। তো এই অবস্থায় আম, একা কোনো কিছু করা যায় না। সাপোজ আমি যদি একা কোনো কিছু করতে যাই, সেটা আমার পক্ষে সম্ভব হবে না। আমার সহযোগিতা লাগবে। আর একটা সংগঠন করতে গেলে সেখানে একটা মিনিমাম একটা আদর্শ লাগে, যে আমি কি নিয়ে সংগঠনটা করলাম, এবং কিছু লক্ষ্য লাগে, আমি কি জন্য আগাবো বা কি কি করবো। তো সেক্ষেত্রে আমাদের সভাপতি সাহেব এহসান জাকারিয়া ভাই, আহ, উনি যেভাবে এই সংগঠনটা অ্যারেঞ্জ করেছেন, সেখানে প্রথমেই উনি বলেছেন যে আমি কারো কাছ থেকে টাকা নিব না। যদি কেউ সহযোগিতা করতে চায়, আমাকে কোনো জিনিস দিয়ে হেল্প করতে পারে। আমি যখন দাফন কাফনে যাব, সেখানে আমার পিপি লাগে, মাস্ক লাগে, আর অনেকগুলা জিনিস লাগে। পরবর্তীতে যখন অক্সিজেন দেয়া লাগে, অক্সিজেন কনসেন্ট্রেটর লাগে, এগুলো যদি কেউ দিয়ে আমাকে হেল্প করে, ঠিক আছে, কিন্তু আমি এভাবে কোনো টাকা পয়সা নিব না। আর যে সার্ভিসটা দিয়ে যাব, সেটা আমি ফ্রি দিয়ে যাব। কেউ উইলিংলি যদি সেখানে আমাকে সাপোজ গাড়ি ভাড়াটা দিয়ে দেয়, সেটা ঠিক আছে, আমি নিতে পারি, বাট আমি কারো কাছে কোনো দাবি করবো না। উনি এই আইডিওলজি নিয়েই সংগঠনটা করে তুলেছেন। এবং পরবর্তীতে ওনার গ্রুপে যারা ছিল, আমি যতদূর ওয়াচ করেছি ওনাদেরকে প্রথম থেকে, যে যথেষ্ট ফেয়ার, জি, দুর্নীতি অ্যাডভোকেট সেখানে উমার দেখি নেই। ইসলাম। হুম। জি, অ্যাডভোকেট উমার ইসলাম, আপনি যদি আপনার ভলিউমটা একটু কমাতে, তাহলে দর্শক হয়তো একটু ভালো করে শুনতে পারে। ভলিউম কি ভলিউমটা কম না বেশি? একটু কমালে ভালো হতো, ও, একটু কম হলে। ওকে। এখন ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, এখন এখন আচ্ছা বলতে আচ্ছা। পারে। এই অবস্থা এখানে সংগঠনের যে উদ্দেশ্য, সেটা সুন্দরভাবে বাস্তবায়িত হচ্ছে। সেটা দেখে আমি খুব আগ্রহী হলাম এবং ওনাদের সাথে আমিও জয়েন করলাম। তো এই বর্তমান প্রেক্ষাপটে ওনাদের যে কার্যক্রম, সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বের দাবিদার। এবং ওনাদেরকে দেখে আগ্রহী হয়ে এখানে দেখা যাচ্ছে মৌলভীবাজারে অনেকগুলা সংগঠন দাঁড়াচ্ছে, বা পুরো বাংলাদেশেই আমরা মানে শুনেছি বা জানতে পারছি যে অনেকগুলা সংগঠন কাজ করছে। এখন এরকম একটা ন্যাশনাল ইমার্জেন্সিতে দেখা যাচ্ছে যে অনেক সময় গভর্নমেন্ট যে সাপোর্ট গুলা দিতে পারছে না, বা গভর্নমেন্ট সাপোর্ট দিতে গেলে প্রাইভেট ইন্ডিভিজুয়াল বা সংগঠনের হেল্প লাগে। সেসব ক্ষেত্রে সামাজিক সংগঠন না থাকলে এই ধরনের কোনো কাজ করা যায় না। তাই যে কোনো দুর্যোগে বা দুর্যোগ ছাড়াও যে কোনো সমস্যায়, যে কোনো দাবি, যে কোনো অধিকারের জন্য একটা সংগঠনের দরকার, মানুষ সংগঠিত হওয়া দরকার। ধন্যবাদ। শোনা যাচ্ছে না? জি, জি জি। অ্যাডভোকেট সাইফুর রহমান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে জি, অ্যাডভোকেট সাইফুর রহমান, আপনার আপনার কাছ থেকে যেটা জানতে চাই সেটা হচ্ছে, কেন আপনি নিজেকে আত্মমনোনয়ন সভায় নিয়োজিত করলেন? ধন্যবাদ। অনেক আওয়াজটা সুন্দর। একেবারেই কম হয়ে গেল, আওয়াজটা ভলিউমটা মনে হয় যে এখানে বাড়ানোর দরকার। ধন্যবাদ। অনেক সুন্দর আলোচনা হচ্ছে, আশা করি শুনতে পাচ্ছেন। জি, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, জি, শোনা যাচ্ছে। এই যে আপনাদের যে ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশন, আপনাদের অত্যন্ত সুন্দর এবং সময় উপযোগী একটা সামাজিক সংগঠন দাঁড় করিয়েছেন। প্রথম দিকেই আপনারা যখন শুরু করেন, আমার নলেজে ছিল ব্যাপারটা। আপনাদের এই কমিটিতে বোধহয় আমার অ্যাডভোকেট ফজলে এলাহি সেলিম আছে এবং ফাতেমা আক্তার পপি, দুইজন আছে। দুইজনের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। যখন শুরু করেন তখন থেকেই আমি জানি আপনাদের এই সংগঠনের বিষয়টা, এবং আপনারা সময় উপযোগী একটা সংগঠন দাঁড় করেন। এতে দুনিয়া এবং আখেরাতে আপনাদের মঙ্গল হোক এই কামনা করি। আপনাদের জন্য শুভ কামনা সবসময়। আপনারা অত্যন্ত সময় উপযোগী এবং ভালো একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। এই করোনাকালীন সময়ে আপনারা এই সমাজের জন্য যা অবদান রেখেছেন, যেখানে পরিবারের লোকজন লাশ ফেলে চলে যায়, সেখানে আপনারা
তার পরিবারের সামনে আপনারা দাঁড়িয়ে যান, এটা অত্যন্ত একটা ভালো জিনিস। আপনারা অত্যন্ত সুন্দর ভালো একটা সংগঠন দাঁড় করিয়েছেন। আপনাদের প্রতি শুভকামনা রইল। আমার হোস্ট যে বিষয়টা বলছিলেন যে আমি কেন সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করলাম, আমি অত্যন্ত সংক্ষিপ্ত ভাবেই বলতে চাই। দেখেন, আমরা মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, সেইটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। আমরা তো মানুষ না হয়ে তো জন্মাতে পারতাম। আল্লাহর তাআলা যেহেতু আমাদেরকে পৃথিবীতে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, এবং মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করি আমাদের মানব জন্ম একবারই হয়েছে। এই পৃথিবীতে আমি এই সাইফুর রহমান আরেকবার যে পৃথিবীতে সাইফুর রহমান হয়ে জন্ম নেব, সেটা আমাদের ইসলাম বলে না, এবং আমিও সেটা বিশ্বাস করি না। পৃথিবীতে আমার একবারই আসা। এই যে মানব জীবন, এই মানব জীবনের মধ্যে, এই এক জীবনের মধ্যে যদি আমি কোনো কিছু এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য যদি কোনো অবদান না রেখে যেতে পারি, তাহলে আমার মানব জন্মটাই বৃথা। মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি এই রাষ্ট্রের। যখন আমি যে লেখাপড়া করেছি, লেখাপড়া করতে গিয়ে প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই যে বিভিন্ন ধাপগুলো আমি পেরুলাম, এই ধাপগুলা পার হতে গিয়ে রাষ্ট্র আমার পিছনে অনেক টাকা পয়সা ব্যয় করে। আমার নিজের টাকায় বা আমার পরিবারের টাকায় আমার এই লেখাপড়াটা শেষ। আমার এই লেখাপড়া করতে গিয়ে রাষ্ট্র আমার পিছনে অনেক অর্থ ব্যয় করেছে। এই রাষ্ট্রের টাকাটা এই সমাজের মানুষের কাছ থেকে রাষ্ট্র টাকা পাইছে, সেই টাকাটা আমার পেছনে ব্যয় করছে আমার পড়ালেখার পেছনে। এই যে রাষ্ট্রের যে একটা আর্থিক সুবিধা আমি নিলাম, সেই সুবিধাটা যদি নিয়ে আমি এই অবস্থানে এসে যদি সমাজকে আমি কোনো কিছু ফিরিয়ে দিতে না পারি, রাষ্ট্রকে যদি আমি কোনো কিছু ফিরিয়ে দিতে না পারি, তাইলে আমি যে ঋণটা নিয়েছিলাম রাষ্ট্রের কাছ থেকে, সেই ঋণটা আমার পরিশোধ হবে। আমি মনে করি যে মানব জীবন একটাই, আর মানব জীবন আর হবে না। এই মানব জীবন সমাজের কল্যাণে ব্যয় করে যাওয়াটাই সবচাইতে উত্তম। যুগে যুগে শত শত হাজারে হাজার মনীষীগণ এই সমাজের জন্য অনেক কিছু করে গেছেন, সমাজের জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছেন। আমিও মনে করি আমার নিজেকে এই সমাজ, রাষ্ট্র, পৃথিবীর জন্য বিলিয়ে দেওয়া উচিত। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি ইকরামুল মুসলিমিন মৌলভীবাজার সমাজ সংগঠনের সম্মানিত সভাপতি এহসানুল হক জাকারিয়া। জি, এহসানুল হক জাকারিয়া, আপনার মাধ্যমে জানতে চাই, আপনি যে সংগঠন করেছেন ইকরামুল মুসলিমিন, সেই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য কি? আমাদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যই হলো আসলে মানব সেবা করা। আমাদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হলো মানুষের সেবা করে সমাজের সামাজিক উন্নয়ন করা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। এই লক্ষ্য উদ্দেশ্যে কাজ করতে গিয়ে আমাদের এই যে মহিলা শাখার সহসভাপতি, উনি জেলা সহকারী, উনি যেটা বলেছেন যে আমাদের কিছু কার্যক্রমের কথা উনি শুরুতে এনেছেন, যেটা আমি বলি নাই, যে আমরা সামাজিক সংগঠন আসলে হয় সামাজিক সংগঠন এবং হবে পৃথিবীর সূচনা লগ্ন থেকেই মানুষের সংঘবদ্ধতা থেকেই আসলে সামাজিক সংগঠনের শুরু বা কোনো দলীয় শুরু এগুলা। তো সামাজিক সংগঠন হয় মানুষের বিভিন্ন উদ্দেশ্য থাকে, কারো উদ্দেশ্য থাকে নাম যশ খ্যাতি, কারো বা উদ্দেশ্য টাকা পয়সা, কারো বা উদ্দেশ্য থাকে তার এই ধর্মীয় অনুসারে তার ধর্মীয় একটা রেজাল্ট পাওয়া, তার আল্লাহ তাআলার কাছে হোক বা তার ভিন্ন ধর্ম হলে সে তার ভিন্ন ধর্মের ঈশ্বরের কাছে হোক। যেটা তো আমরা যখন যেটা কাজ শুরু করেছিলাম, আমাদের টাকা পয়সারও তখন উদ্দেশ্য ছিল না, নাম যশ খ্যাতিরও কোনো উদ্দেশ্য ছিল না। আমরা যখন শুরু করি তখনই ফার্স্ট একটা ঘোষণা দিয়েছিলাম, আমাদের সংগঠনের কোনো কার্যক্রমের জন্য মানুষের কাছ থেকে একটা পয়সা নিব না। আল্লাহর শুকুর, আলহামদুলিল্লাহ, আমরা এ পর্যন্ত 18টা দাফন কাফন করেছি। 18 পয়সা কেউ আমাদেরকে দাফন কাফনের জন্য দিতে পারে নাই। আমরা পুরো অক্সিজেন সার্ভিস প্রায় এখন শহর কাছাকাছি চলে যাচ্ছে, মানুষ শহর কাছাকাছি মানুষ অক্সিজেন সার্ভিস পেয়ে যাচ্ছে, কিছু কম 100 থেকে। তো আমরা এতজন লোককে অক্সিজেন দিয়েছি, একটা পয়সাও অক্সিজেন টাকা কারোর কাছ থেকে আনি নাই। আমরা আরো যে বিভিন্ন ঔষধপত্র দিয়েছিলাম, আমরা যে খরচপাতি পাঠিয়েছিলাম, আমরা কোনো টাকা পয়সা কারো কাছ থেকে আনি নাই। এবং এটাই আমাদের সংগঠনের একটা মানুষ যেটা আমাদের সংগঠনের যে জিনিসটা আলোচনা করে,
সেই জিনিসটা হলো একরামুল মুসলিমিনে কোনো কাজ করলে একটা পয়সা নেয় না, এদেরকে দেওয়া যায় না, জোর করেও দেওয়া যায় না। এটা একটা পজিটিভ সাইড আলহামদুলিল্লাহ। আমরা যেটা চেয়েছি যে মানুষের কাছ থেকে কোনো টাকা পয়সা না নিয়ে, এই সময় মানুষের কাছ থেকে কোনো টাকা পয়সা না নিয়ে যদি মানুষের কিছু খেদমত করা যায়, নিশ্চয়ই সমাজের কিছু লাভ হবে এবং আল্লাহ তাআলার কাছেও তার কিছু ফল পাওয়া যাবে, আখিরাতে ফল পাওয়া যাবে। এজন্যই আর কি আমাদের কাজ করা, মেইনলি আমাদের এই উদ্দেশ্য কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত আমাদের টাকা পয়সা বা এই যশ খ্যাতির প্রতি আলহামদুলিল্লাহ কোনো কিছু আসে নাই। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা কাজ করে যাব, আমরা যে কাজ করেই যাব ইনশাল্লাহ, এবং আমাদের অক্সিজেন সার্ভিসটা আরো বাড়বে, পরিধি আরো বাড়বে ইনশাল্লাহ। তো আমরা কারো কাছ থেকে টাকা পয়সা নিব না। আমাদের একমাত্রই লক্ষ্য উদ্দেশ্য হলো সমাজের যে কোনো মানুষ, আমি একটা উদাহরণ দেই, গিয়েছিলাম শমশাননগর খ্রিস্টান চার্চের উনি দায়িত্বশীল, উনাকে কি জানি বলে, আমি এটা মনে নাই। তো উনাকে আমরা অক্সিজেন দিতে গিয়েছি। উনি আমাকে যখন এই মৌলানা ড্রেস দেখছেন, পাঞ্জাবি টুপি দেখছেন, উনি তো অবাক। উনি বলতেছেন, আপনি কি আমাকে চিনেন? আমি যে খ্রিস্টান। আমি বললাম, অবশ্যই চিনি, আপনার তো নাম শুনে আসছি এবং শুনে আসছি যে একজন খ্রিস্টান মানুষ বিপদে পড়ছে। ভাই তাহলে এত দূর থেকে এত দ্রুত চলে আসলেন যে, আপনি হুজুর মানুষ, মানে উনার মনে মনে আসছে যে খ্রিস্টান শুনলে মনে হয় যে সার্ভিসটা দিতে আমরা একটু অবহেলা করব। তা আমি বললাম যে না, আসলে সেরকম কিছু না, আমরা খ্রিস্টান না হিন্দু না বৌদ্ধ না মুসলমান সেটা বড় কথা না, একজন মানুষ বিপদে পড়েছে তার পাশে দাঁড়ানোটা আসল, এবং তাদের সার্ভিস দেওয়াটাই আমাদের কাছে আগে জরুরি বিষয়। উনি অনেক খুশি হয়েছেন এবং উনি মাঝে মধ্যে ফোন দিয়ে খোঁজ খবর নেন। আমরা যখন ফার্স্ট সৎকারে গিয়েছিলাম, তো ওই সৎকারে উনার ছেলে দাফন কাফনের জন্য আসতেছে না। কয়েকদিন আগে আমরা মৌলভীবাজারে আমরা সৎকার করেছি মিরপুর এলাকা, কাজীর বাজার এর একটু আগে নয়া ব্রিজ পার হয়ে। তো ওইখানে সৎকারের জন্য গেলাম। ওরা যেভাবে আমাদেরকে মানে সৎকার করার পর যেভাবে ওরা সন্তুষ্ট হয়েছে বা জানালো, সেটা আসলে অনেক বড় জিনিস। দুনিয়াতে হয়তো কোনো টাকা পয়সা আমরা নিচ্ছি না, আমাদের টাকা পয়সাও থাকবে না, আমাদের সংগঠন আসলে তেমন দনীয় না, কিন্তু ইনশাল্লাহ সমাজের মানুষ তার একটা ফায়দা পাবে। আমাদের সাধ্যর ভিতরে নয়, শুধু আমরা চাই সাধ্যের বাইরে থেকে কোনো চেষ্টা করা যায় কিনা। আমরা আপ্রাণ চেষ্টা করি একজন মানুষকে সেবা দেওয়ার। আমাদের কাছে এমনও কিছু মানুষ আছে যে আমরা খরচ দিয়েছি, ফ্রি খরচ দিয়েছি, মানে খরচটাও আমরা কিনে দিয়েছি। আমি এই একজন করোনা রোগীর বাড়িতে গেলাম, যাওয়ার পর উনি বলতেছেন যে দেখেন, আপনারা তো আসছেন, আমি তো রুজিতে যাইতে পারি না, আমার একটা টং দোকান ছিল, ওইটা বন্ধ, এখন আমার ফ্যামিলিটাই মানে একেবারে উপোস, খাবার দাবার কিছুই নেই। তো উনাকে আমরা খরচ করে দিয়ে আসলাম, উনাকে আমরা অক্সিজেন সার্ভিস তো ফ্রি দিলাম, সাথে খরচ করেও দিয়ে আসলাম। বিভিন্নভাবে আমরা মানুষকে হেল্প করেছি আলহামদুলিল্লাহ। আমাদের সংগঠনের উদ্দেশ্যটাই হলো মানব সেবায় আমরা নিয়োজিত থাকা, মানুষকে সাহায্য করা এবং এর বিনিময়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আবারও আপনার কাছে আসবো। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি অ্যাডভোকেট উমার ইসলাম। জি, অ্যাডভোকেট উমার ইসলাম, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনার মাধ্যমে জানতে চাই, আপনি তরুণ সমাজকে এই সামাজিক সংগঠন সম্পর্কে কি মেসেজ দিতে চান? তরুণ সমাজকে আমি এটাই বলতে চাই যে একতার একটা শক্তি আছে, যেটা একা একা হয় না। তরুণ সমাজ যদি ঐক্যবদ্ধ হয়ে কোনো কিছু করে, সেটা যে কোনো দাবি হতে পারে বা যে কোনো সেবা হতে পারে, সেটা সম্ভব হবে। এমনকি অনেক সময় যদি ঐক্যবদ্ধ একটা গ্রুপ একসাথে কোনো কিছু বলে, সেটা সরকারও শুনতে বাধ্য হয়, একা একা বললে হয় না। তরুণ সমাজ শিক্ষিত হচ্ছে, কিন্তু সেই শিক্ষাটা কাজে লাগাতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেখানে একটা অ্যাডমিনিস্ট্রেশন মেনটেন করতে হয়। একসাথে 10 জন 50 জন যখন বসবে, তাদের মধ্যে সবসময় মতের ঐক্য হবে না, সেটা ম্যানেজ করতে হয়। ম্যানেজ না করলে আবার এই যে 50 জন 50টা গ্রুপ করে ফেলতে পারে, আলাদা আলাদা হয়ে যেতে পারে। এই যে সংগঠন পরিচালনা, সেটার জন্য একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার লাগে, অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ইন্টেলিজেন্স লাগে। এটা ছাড়া সংগঠন ধরে রাখা যায় না, প্রতিষ্ঠা করা যায়, ধরে রাখা যায় না। এখন তরুণ সমাজ যা শিখছে, স্কুলে শিখছে, কলেজে শিখছে, ইউনিভার্সিটিতে শিখছে, সে শিক্ষাটা কাজে লাগানোর একটা ক্ষেত্র হলো গিয়ে সংগঠন।
সেখানে সাংগঠনিক নিয়ম কানুন মানতে হবে, সাংগঠনিক আদর্শ মানতে হবে, একইভাবে সেখানে কোনো ভাঙন যেন না আসে, সেভাবে সেটা চালাতে হবে। এই যে সিস্টেম, এই সিস্টেমের যে চর্চা করা, চর্চার মাধ্যমে তরুণ সমাজ নিজেদের দাবি, নিজেদের অধিকার সেগুলো প্রতিষ্ঠা করতে পারবে এবং এখানে এক ধরনের শৃঙ্খলা ওরা শিখবে, যেটা ব্যক্তি জীবনেও কাজে লাগে, সমাজ জীবনেও কাজে লাগে, রাষ্ট্রীয় জীবনেও কাজে লাগে, অনেক সময় আন্তর্জাতিক জীবনেও কাজে লাগে। তো সংঘবদ্ধতা, সাংগঠনিক শক্তি, সাংগঠনিক পরিচালনার দক্ষতা তরুণ সমাজের খুব দরকার, আমাদের সমাজে আরো বেশি দরকার। ধন্যবাদ। কিছু দর্শক আমাদের কমেন্ট বক্সে কিছু প্রশ্ন করেছেন, আমরা সেই প্রশ্নের উত্তরটি নিয়ে নিচ্ছি। যে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, শবনম ইসলাম লিখছেন, বর্তমান সময়ে গ্রাম বা শহরে কিশোর গ্যাং সমাজের সংগঠক হিসাবে কি বলবেন? অ্যাডভোকেট সাইফুর রহমান। জি, অ্যাডভোকেট সাইফুর রহমান, আপনাকে প্রশ্ন হ্যাঁ, করা হয়েছে, আপনি উত্তরটা দিবেন। ধন্যবাদ জুবায়ের। এই যে প্রশ্নটা করা হয়েছে কিশোর, এই কিশোর গ্যাংটা কেন সৃষ্টি হয়? যে এলাকায়, যে পাড়ায় বা যে মহল্লায় এই কিশোর গ্যাং সৃষ্টি হয়, সেই পাড়া মহল্লায় আপনি খোঁজ নিলে দেখবেন ওইখানে ভালো কোনো সামাজিক সংগঠন নেই। ভালো সামাজিক সংগঠন যদি পাড়া মহল্লায় থাকতো, মানবতার সেবা করার মতো, সামাজিক কর্মকাণ্ড গুলা পরিচালনা করার মতো যদি ওই এলাকায় কোনো সামাজিক সংগঠন প্রতিষ্ঠিত থাকে, তাইলে এই যে কিশোররা আছে, এই কিশোররা তার কিশোর অবস্থাতেই এই সামাজিক সংগঠন গুলার আওতায় চলে আসতো। সামাজিক সংগঠন, যত সামাজিক সংগঠন আছে, আমার মনে হয় না, আমি কোনোদিন শুনিও নাই, দেখিও নাই যে একটা সামাজিক সংগঠন খারাপ কাজ করার জন্য কোনো সামাজিক সংগঠনের জন্ম হয়েছে। যতগুলা যুগে যুগে যতগুলা সামাজিক সংগঠন সৃষ্টি হয়েছে, এই সামাজিক সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে সমাজের ভালো কোনো কাজ করা। এই যে কিশোররা, কিশোরদের মা বাবা যারা আছে, আমি তাদেরকে বলবো, পাড়া মহল্লায় যে সামাজিক সংগঠন গুলা থাকে, ভালো সামাজিক সংগঠন গুলা বিভিন্ন ভালো কর্মকাণ্ডের সাথে উনাদের বাচ্চাদেরকে যাতে উনারা সম্পৃক্ত করে দেন। এতে হলে হবে কি, যে তারা এই বিভিন্ন সমাজের বিভিন্ন ভালো কাজ করার দিকে তারা ধাবিত হবে, আর কোনো কিশোর গ্যাং সৃষ্টি হবে না। এই কিশোর গ্যাং, আমাদের দেশে যে কিশোর গ্যাং কালচারটা অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে বাংলাদেশে। আমি মনে করবো যেসব পাড়া মহল্লায় সামাজিক সংগঠন, ভালো ভালো সামাজিক সংগঠন আছে, উনারা যেন, যে বাচ্চাগুলা তাদের ক্লাবে বা সংগঠনে আসে না, তাদেরকে নিয়ে আসা, তাদেরকে খেলাধুলার মধ্যে নিয়ে আসা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে এদেরকে সম্পৃক্ত করে দেয়া। তাইলেই দেখা যাইব যে কোনো কিশোর গ্যাং থাকবে না বা কোনো কিছু নতুন কোনো কিশোর গ্যাং সৃষ্টি হবে। ধন্যবাদ জুবাইর। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন জুবাইর? জি, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। সুমিন মৌলভীবাজার জেলার। জি, শুনতে পাচ্ছি। জি, এহসান হক জাকারিয়া, আপনি কি আপনি চাই আপনার সংগঠন থেকে? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে জুবাইর সাহেব। জুবাইর, শুনতে পাচ্ছেন আমাকে? জুবাইর, আহ, জি জি, কথাগুলো কি শোনা যাচ্ছে না? জি, শুনতে পাচ্ছি। জি, আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আহ, আপনার সংগঠন থেকে আপনি আত্মমর্যাদার সবাই জি শোনা যাচ্ছে। আপনার সংগঠন থেকে আপনি আত্মমর্যাদার সবাই কি কি কাজ করছেন? হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ জুবাইর। আমাদের আমাদের সংগঠন থেকে, আমাদের সংগঠনের বয়স দীর্ঘদিন, 24 বছর পেরিয়ে এখন আমরা 25-এ পা দিই।
আমাদের এই দীর্ঘ চলার পথে আর্থ মানবতার সেবায় আমরা অসংখ্য অসংখ্য কাজ করেছি। এই 25 বছরে অনেক কাজ আমাদের মাধ্যমে হয়েছে। আমি দুই একটা উদাহরণ দিতে চাই আপনাদেরকে। সিডর এফেক্টেড এরিয়াতে যখন ওই যে সিডর হয়েছিল, সিডর এফেক্টেড এরিয়া পটুয়াখালীতে আমরা একবার একটা ত্রাণ বিতরণ করতে গিয়েছিলাম। প্রায় 2 লক্ষ টাকার উপরে ত্রাণটা ছিল। তখন আমরা আমাদের সংগঠন থেকে ওই এলাকায় মানুষকে কোনো খাদ্যদ্রব্য দেই নাই। শত শত হাজার হাজার সামাজিক সংগঠন মানুষকে খাদ্যদ্রব্য দিয়েছে, এই দিয়েছে, সেই দিয়েছে। কিন্তু আমরা করছিলাম কি, ওই সময়ে একটা হাই স্কুলে, মাধ্যমিক বিদ্যালয়ে, পুরোটো বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আমরা পাঠ্য বই দিয়েছিলাম। ওই সময় পাঠ্য বই নিজে কিনতে হতো, গভর্নমেন্ট এরকম ফ্রি দিত না। ওই যে সম্পূর্ণ পাঠ্য বই দান করেছিলাম। আমরা সমাজের বিভিন্ন অসহায় বঞ্চিত মানুষের জন্য অনেক কাজ করেছি। আমরা এই করোনাকালীন সময়েও আমরা একটা মেডিকেল ক্যাম্প করি। আমরা মেডিকেল ক্যাম্প করে অসহায় মানুষদের সহযোগিতা করার চেষ্টা করেছি। এছাড়াও আমরা সমাজের বিভিন্ন অসহায় দরিদ্র পিতৃ মানুষকে আগেও দীর্ঘ 25 বছর থেকেই আমরা সময়ের সুযোগে যার যখন যে অসুবিধা হয়েছে এইগুলা উনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি, এখনো করে যাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আর আমাদের এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেহেতু একটা নির্ধারিত এলাকা কেন্দ্রিক, পুরাটাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমাদের ব্যাপ্তিটা মৌলভীবাজার উপজেলা ব্যাপী না, ইউনিয়ন ব্যাপীও না, আমাদের একটা গ্রাম ব্যাপী এই সংগঠন। কিন্তু দীর্ঘ 25 বছরে আমরা গ্রাম থেকেও অনেক অনেক ভালো ভালো কাজ করেছি। আপনারা, আমার ক্লাবের অনেক সদস্য আছে দেশের বিভিন্ন এবং বিদেশেও উনারা বসবাস করছে, দেশেরও বিভিন্ন জায়গায় আছে। উনারাও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে, অন্যান্য সামাজিক সংগঠনের সাথে জড়িত হয়ে গেছে, সমাজের বিভিন্ন কাজকর্ম করছে। আমার মনে হয় যে আমার এই ক্লাব থেকেই উনারা অনুপ্রেরণা পেয়ে এই কাজগুলা করছে। আমার একটা ইচ্ছা এবং আমি স্বপ্ন দেখি, আমি আরেকদিনও বলেছিলাম, আমাদের মৌলভীবাজার সদর উপজেলায় শতাধিক সামাজিক সংগঠন আছে। আমি করোনাকালীন সময়ের কারণে এই উদ্যোগটা নিতে পারছি না। আমি অচিরেই করোনার একটু প্রকোপটা যদি কমে যায়, তাইলে আমি মৌলভীবাজার সদর উপজেলায় যত সামাজিক সংগঠন আছে সব সামাজিক সংগঠন নিয়ে একটা সংগঠন করতে চাই। সেই সংগঠনে প্রত্যেক যেসব সামাজিক সংগঠনের আমাদের প্রতিনিধি থাকবে। হয়তো আমি অচিরেই কারণে একটু শুরু করব। বিলম্ব আশা হচ্ছে, করি আশা ইকরাম করছি আমাদের মুসলিম ফাউন্ডেশন সহ আরো যে সামাজিক সংগঠনগুলা মৌলভীবাজারে আছে সবাই আমাদের সাথে থাকবেন। আমরা অত্যন্ত সুন্দরভাবে যাতে সমাজে ভালো কাজের একটা প্রতিযোগিতা সৃষ্টি হয়, সেই জন্য আমি সব সামাজিক সংগঠনকে একই নেটওয়ার্কের আওতায় নিয়ে এসে সুন্দর একটা আহ সামাজিক সংগঠন গড়ে তুলতে চাই। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা আমাদের সাথে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। জুবাইর সাহেব শুনতে পাচ্ছেন? জুবাইর সাহেব হ্যালো সম্ভবত জুবাইর। জুবাইর সাহেব সম্ভবত বের হয়ে গেছেন, মানে হয় নেটে প্রবলেম করতেছে ওনার, তো উনি আবার ঢুকবেন। তো আপনি যে কথা বললেন যে এই যে সবাইকে নিয়ে একটা সংগঠন করতে চান, সেটা আলহামদুলিল্লাহ খুবই সব ভালো সংগঠন এবং সম্মিলিতভাবে সব সংগঠন সম্মিলিতভাবে থাকা একটা ভালো কাজ, ভালো জিনিস। তো এটা যদি করা যায় আসলে খুবই ভালো ভালো উম, আমার ইনশাল্লাহ সাপোর্ট থাকবে, সমস্যা না। মৌলভীবাজার সদর উপজেলা কেন্দ্রিক করবেন আপাতত না জেলা সদর কেন্দ্রিক উপজেলা করবেন? কেন্দ্রিক করার আমি ইচ্ছা পোষণ করি, যে একটা উপজেলা নিয়ে শুধু আমাদের সদর সদর উপজেলা। উপজেলা নিয়ে করলাম, পরবর্তীতে দেখা যাবে সংগঠনই বলে দেবে আমরা কোথা থেকে কোথায় যাব হুম, না যাব। তাইলে আমি মনে করি যে সমাজের যে এই যে ছোট ছোট সংগঠন গুলা, গ্রাম পাড়া ভিত্তিক যে সংগঠন গুলা আছে, এই ছোট ছোট সংগঠন যখন একত্র হয়ে যাবে, সবাইকে একটি সুতায় গেঁথে যখন একটা সংগঠন করা যাবে, তাইলে আমাদের মধ্যে একটা ইন্টার রিলেশন বিল্ড আপ হলো এবং সমাজে আমরা যে সামাজিক সংগঠন গুলা যে বা যারা ভালো ভালো কাজ করলাম একে অপরের সাথে শেয়ার করলাম, সবাই সংযুক্ত থাকলাম একসাথে একটা বৃহৎ কোনো একটা। ঠিক আছে, এটা এটা এইটাই আমি। জি এটা একটা জি ভালো কাজ, জি ধন্যবাদ। সবাইকে সঙ্গে নিয়ে হয় চলা, জি এবং যদিও একটু ধন্যবাদ। কষ্ট সাধ্য। হয়তো আমাদের নেটে একটু সমস্যা করছিল, তাই আমি বের হয়ে গেছিলাম, আবার আসলাম ইনশাল্লাহ।
তো আমরা শেষ পর্যন্ত থাকবো। তো আমরা এহসানুল হক জাকারিয়া, আপনার সংগঠন থেকে আত্মমানবতা সেবায় কি কি কাজ করছেন সংক্ষিপ্ত আকারে একটু বলবেন, আমরা হয়তো অনেকটা শুনে গেছি। সেটা তো আলহামদুলিল্লাহ আমি আগেই বলেছি। আসলে আমরা তো কি কাজ করলাম, আমরা করোনাকালীন একটা সংগঠন ছিল, এখন যদিও আমাদের করোনাকালীন সংগঠনটা থেমে নেই, সেটা আমাদের কাজের পরিধিও বেড়ে গেছে। আমরা করোনাকালীন যে সময় কাজ করেছিলাম সেটা তো বললাম যে আমরা দাফন কাফন করেছি, 18 দাফন কাফন করেছি, 3 জন মহিলার দাফন কাফন করেছি, 3টা হিন্দু সৎকার করেছি। আমরা অক্সিজেন সার্ভিস, ফ্রি অক্সিজেন সার্ভিস প্রায় 100-র কাছাকাছি চলে গেছে। হ্যাঁ, আমরা মানুষকে ফ্রি অক্সিজেন সার্ভিস দিয়েছি। আমরা এই আমরা আমরা যে খরচপাতি যেগুলা পাঠিয়েছিলাম সেটাও জি। প্রায় মানে 70-80টা ফ্যামিলিকে আমরা খরচ পাঠিয়েছিলাম, ফ্রি খরচপাতি পাঠিয়েছিলাম। কিছু ফ্যামিলির হয়েছে জি। খরচটা আমরা টোটাল খরচটাই ফ্রি পাঠিয়েছি, আর কিছু ফ্যামিলির মানে ওই যে শুধু ভাড়াটা আমরা মেনটেন করেছি, তারা খরচটা নেওয়াইছে। এভাবে আমরা ঔষধপত্র ফ্রি দিয়েছি। আমরা মৌলভীবাজার আইসোলেশন সেন্টারে সিভিল সার্জনের তত্ত্বাবধানে আমরা প্রচুর কাজ করেছি। মৌলভীবাজার সদর হসপিটালের আইসোলেশন সেন্টারে এখন পর্যন্ত আইসোলেশন সেন্টারে আমাদের কাজ চলমান। যে কোনো কেউ যদি আমাদেরকে মানে নক করে আমরা যাই, আইসোলেশন সেন্টারে আমাদের নাম্বার দেওয়া আছে, এবং কি তারা হসপিটাল থেকেও আমাদের কাছ থেকে হেল্প নেয় যে এইভাবে আমাদের এই দরকার বা সেই দরকার আমাদের আইসোলেশন সেন্টারে রুগীরা। আমরা এই কাজগুলা করেছি এবং প্লাজমার ব্যবস্থা করেছিলাম যে করোনাকালীন যদি কারো প্লাজমা কারো লাগে নাই বা লাগছে আমাদের সাথে যোগাযোগ করে নেয়, আমরা তো আর জানি না অনেকের। এরপরে যে আমরা যেটা ব্যবস্থা করেছি যে এই আমরা টোটাল তো দাফন কাফনের বিষয় সম্পূর্ণ ইয়ে করেছি। এখন বর্তমানে যেটা আমাদের সামনের কাজগুলা, যেটা সামনে আমাদের যে প্ল্যান আছে সেটা হলো হিজড়াদের নিয়ে কিছু কাজ করার একটা প্ল্যান আছে। হিজড়া সম্প্রদায়, মৌলভীবাজার হিজড়া সম্প্রদায়কে নিয়ে কেউ কোনো কাজ এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কাজ চোখে পড়েনি, হয়তো অন্য কেউ করলে করতে পারে, সেটা আমার জানা নেই। তো আমি তাদেরকে নিয়ে ধর্মীয় এবং সামাজিক কিছু কাজ করতে চাই। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে সামনের দিকে আমরা এই বিষয়ে কাজ করব। এবং এই বিষয়ে আমি হিজড়া সম্প্রদায়ের যে লিডার যিনি আছেন ওনার সাথে আমি একটু কথাও বলেছি, সামনে তারা আমার সাথে যোগাযোগও করবে। আমি মোটামুটি একটা কমিউনিকেশনের চেষ্টা করতেছি। এরপরে যেটা এই কাজ করব, যেটা আমরা ওই যে স্কুল শিক্ষার্থী এদেরকে নিয়ে কাজ করবো, যেহেতু এখন অনলাইন ভিত্তিক অনেক কিছুই, অনলাইন ভিত্তিক আমরা কিছু কাজ করার প্ল্যান আছে আর কি। জি, ধন্যবাদ আপনাকে। আবার আপনার কাছে আসবো। অ্যাডভোকেট উমর ইসলাম। জি, অ্যাডভোকেট উমর ইসলাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। জি, আপনার কাছ থেকে যেটা জানতে চাই সেটা হচ্ছে আপনি চাইলে তো অন্য কিছু করতে পারতেন, তারপরে আপনি যে এই সামাজিক সংগঠনের সাথে জড়িয়ে আছেন, কেন আপনাকে নিজেকে আত্মমানবতার সেবায় নিয়োজিত করলেন? আপনার ভলিউমটা একটু প্লিজ কমাইয়ে আপনি শুরু করতে পারেন। অনেক কিছু করতে পারা যায়, সেটা বিজনেস পারপাস একটা জিনিস, আর সেটার সাথে সামাজিক দায় আর একটা জিনিস। তো ব্যক্তিগতভাবে যদি প্রশ্ন করেন, সেই ক্ষেত্রে মানে সমাজে চলতে গেলে দেখা যায় অনেক সমস্যাগুলো একা সমাধান করা যায় না, অনেক বিষয়ের প্রতিবাদও একা করা যায় না, আবার অনেক কিছু চাইলে সেটা একা বাস্তবায়ন করা যায় না। সেক্ষেত্রে সামাজিক যে ক্রাইসিস গুলো আমাদের সমাজে আছে, জাতীয়ভাবেই বলেন আন্তর্জাতিকভাবেই বলেন, অনেকগুলা সামাজিক অপকর্ম বলতে পারেন, অপরাধ বলতে পারেন, বা বিকৃত মানসিকতা বলতে পারেন, সেগুলা যে এফেক্টটা সমাজের উপর আসছে। আমি যদি আমার বাচ্চাদেরকে ঘরের ভিতর তালা দিয়েও রেখে দিই, তারপরে এগুলোর এফেক্ট তাদের উপর আসবে। সমাজের কেউই একা এগুলো থেকে বাঁচতে পারবে না। তো তখন অনেকগুলা বিষয়ের সম্মুখীন হয়েই আমি বুঝতে পারলাম যেটা, যে সামাজিকভাবে যদি আমরা কোনো অন্যায়ের প্রতিবাদ না করি, প্রতিরোধ না করি, আমরা যদি কালেকটিভলি আমাদের যে মানসিক অধঃপতন সেটার উন্নয়ন করতে না যাই, আমরা যদি আমাদের মূল্যবোধকে কালেকটিভ ভাবে ডেভেলপ করতে না যাই, ইন্ডিভিজুয়ালি আমরা পারবো না, সেটা সম্ভব হবে না। কারণ আমার বাচ্চাকে সেভ করতে গেলে আমার আশেপাশের বাচ্চাগুলোও সেভাবে উন্নত হতে হবে, উন্নত মানসিকতার হতে হবে, না হলে কিন্তু ওরা ডেভেলপ হতে পারবে না একা একা। এইভাবে সমাজে অপরাধ দমন করতে গেলে আমি একা নিজেকে সেভ করতে পারবো না, একা আমার মূল্যবোধ ডেভেলপ করে পারবো না। পুরো একটা সমাজে যদি মূল্যবোধের পরিবর্তন আসে, সেক্ষেত্রে ক্রাইম বলেন, দুর্নীতি বলেন, সবই কমে আসবে। এখান থেকেই আমার আসলে সামাজিক
বিভিন্ন সংগঠনের সাথে যোগাযোগ, ইন্টারন্যাশনাল কিছু সংগঠনের সাথে আমি জড়িত আছি। তো ইন্টারন্যাশনাল করতে গেলে দেখা যায় যে কালচারাল কিছু ডিফারেন্স আছে, অন্যান্য দেশের যে কালচারাল ইয়েগুলা ভ্যালুগুলা সেটা আমাদের সাথে ম্যাচ হয় না, তো সেখানেও একটা ম্যাচিং করতে হয়। একইভাবে সমাজেও আমাদের শুধু আমাদের সমাজ নিয়ে যদি চিন্তা করি, আমাদের প্রত্যেকের মানসিকতা এক না, কিন্তু সেটা যদি আমরা পারস্পরিক ভাবে আলোচনা করি, আমাদের মূল্যবোধ গুলো আমরা শেয়ার করি, সেক্ষেত্রে আমার মূল্যবোধের মধ্যে যে ঘাটতি আছে সেটা আমি বুঝতে পারবো, একইভাবে আরেকজন তার মূল্যবোধের কি ঘাটতি আছে সেটা সেও বুঝতে পারবে, রিপেয়ার করার সুযোগ আছে। তো এইভাবে কালেকটিভলি কাজ করতে গেলে কিছু সামাজিক বেনিফিট আছে, আর সেটাও বলতে পারেন এক অর্থে মানবিক দৃষ্টিকোণ বা ধর্মীয় দৃষ্টিকোণ সবগুলা দিক থেকে বিবেচনা করলে এখানে একটা মূল্যবোধের একটা বেনিফিট আছে আর কি। এগুলা থেকেই মূলত আমি নিয়োজিত হয়েছি এই বিষয়ে। আর করোনাকালীন যে ক্রাইসিস সেটা আমাকে মানবিকভাবে অনেক আঘাত করেছে, যে মানুষ সামান্য কারণে কিভাবে পশুর মতো আচরণ করে। আমার পাড়া প্রতিবেশী যারা সারাক্ষণ আমার খবর নিয়েছে, যদি হঠাৎ করে শুনে আমি করোনা আক্রান্ত, কেউ আসবে না। এটা কত বড় মানবিক বিপর্যয়। তো এখানে আমি যদি আক্রান্ত হই, আমি হতেই পারি, আমি গেলেও আক্রান্ত হবো, না গেলেও আক্রান্ত হবো। তো এই জন্য আমি একটা রিস্ক নিয়েই আমি চলি। আমার যদি বেঁচে যাওয়া ভাগ্যে থাকে বেঁচে যাব, বেঁচে যাওয়া ভাগ্যে না থাকে বাঁচবো না, কিন্তু কিছু করে যেতে পারলে সেটা ভালো আর কি। সমাজের জন্য কিছু করে যেতে পারলে বা মানুষের জন্য কিছু করে যেতে পারলে সেটা ভালো। আর মানুষ তো চিরস্থায়ী না, পৃথিবীতে চিরকাল বাঁচবে না, একটা সময় পরে সে ঠিকই মারা যাবে। জীবনটাকে একটু মূল্যবান করা দরকার, ওই আর কি। ওই দিক থেকেই আমি একটু নিয়োজিত, অনেক সময় রিস্ক নিয়েও নিয়োজিত এই বিষয়গুলোতে। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা স্ক্রিনে কিছু কমেন্ট দেখতে পাচ্ছি, যে আমরা কমেন্টটা নিয়ে নিচ্ছি, তারপর আমরা কিছু কথা শুনে আমরা শেষ করবো। যে একজন দর্শক প্রশ্ন করেছেন, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, রিপন আহমদ লিখছেন, অ্যাডভোকেট সাইফুর রহমান সাহেবের কাছে প্রশ্ন, যদি নিজ কোনো এলাকার যুবক ও মধ্যবিত্ত ব্যক্তিরা যদি ভুল পথে চলে যায় অথবা মদ গাঁজা এগুলোতে আসক্ত হয়, আপনার সামাজিক সংগঠন অথবা আপনার দায়িত্ব কি একটু বলবেন? যে অ্যাডভোকেট সাইফুর। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ। শুনেন, সমাজে সব শ্রেণী পেশার মানুষ বসবাস করে। যেরকম ভালো মানুষ সমাজে বসবাস করে, ঠিক তার উল্টা অনেক খারাপ মানুষের সমাজে থাকে। এই ভালো খারাপ উভয়কে নিয়েই সমাজে চলে। যদি কোনো মধ্যবয়সী যুবক বা কিশোর, যদি আমি আগেও বলেছি যে এই যে কিশোর যারা আছে, কিশোর যারা আছে, এদেরকে যদি মনে করেন এই যে বিভিন্ন ভালো সামাজিক সংগঠনের আওতায় নিয়ে আসা যায়, তাকে কাউন্সিলিং করা যায়, লেখাপড়া করতে ভালো কথা, লেখাপড়ার জন্য তার লেখাপড়ার পরিবেশ সৃষ্টি করে দেওয়া, তার তাকে মনে করেন যে এই সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে বিভিন্ন কর্মকাণ্ডে, যদি ভালো কর্মকাণ্ডে যদি জড়িত করা হয়, তো সেই আসলেই সে খারাপ পথে পা বাড়ানোর কোনো সুযোগ থাকবে না, সেই সময়টা সে পাবে না। পারিবারিক ভাবেও সচেতনতা থাকতে হবে, পরিবারকেও সচেতন হতে হবে। শুধু সামাজিক সংগঠন যে তাকে ভালো পথে নিয়ে আসবে তা না। কিন্তু উনার যে প্রশ্ন, যে মধ্যবয়সী ব্যক্তিরা যদি ভুল পথে চলে যায়, যুবক বা মধ্যবয়সী ব্যক্তিরা ভুল পথে চলে যায় অথবা মদ গাঁজা এগুলোতে যদি আসক্ত হয়, তাইলে সামাজিক সংগঠনের বা আমার নিজের দায়িত্ব, আমি যদি এদেরকে পাই, আমার ব্যক্তিগতটাই বলি, আমি যদি এদেরকে পাই, অবশ্যই আমি কাউন্সিলিং এর মাধ্যমে এদের সাথে কথাবার্তা বলে বুঝিয়ে সুঝিয়ে এদেরকে ভুল পথ থেকে ভালো পথে নিয়ে আসা যায়। আর সামাজিক সংগঠন, যে ছেলেপুলেগুলা সমাজের যদি বেশিরভাগ লোকই যদি ভালো কাজের দিকে ধাবিত থাকে, তাইলে খারাপ দিকে যে ছেলেপুলেগুলা ধাবিত হয়, তারা অটোমেটিকই ভালোদের সংস্পর্শে আসলে ভালো হয়ে যায়। সঙ্গগুণে মানে লোহা পানিতেও ভাসতে পারে। যদি এই যে যে ভালো লোকগুলা সমাজের আছে, এরা এদেরকে কাউন্সিলিং করা দরকার। এটা মানে আমাদের সবার জন্যই প্রয়োজন। কারণ সমাজে যদি খারাপ লোক সৃষ্টি হয়, আমার এডভোকেট ম্যাডাম যেটা বলেছেন, যে আমার বাচ্চাকে যদি ভালো করতে হয়, তাইলে সমাজের আশপাশের পরিবেশটাকে আমার ভালো রাখতে হবে। তাইলে ভালো পরিবেশ যদি দেখে, ভালো পরিবেশ যদি পায়, তাইলে আমার বাচ্চাটা
অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে, এখানে খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। যদি কোনো সমাজে এইরকম ওপতে কুপথে যদি কেউ অলরেডি চলে গিয়ে থাকে, তাইলে আমরা যারা ভালো আছি এরা অবশ্যই এদের সাথে আলাপ আলোচনা করে কাউন্সিলিং করে বুঝিয়ে সুঝিয়ে এদেরকে খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসতে হবে। আর যদি কোনো এলাকাতে এই ধরনের কোনো উপদ্রব না থাকে, তাইলে যে ভালো সামাজিক সংগঠন গুলো আছে এদেরকে আরো শক্তিশালী হতে হবে এবং আরো ভালো ভালো কাজের দিকে হতে হবে, যাতে সমাজের যে ছোট ছোট যে কিশোর বাচ্চাগুলো আছে বা যুবক যারা আছে, যারা এই ভালো কাজের দিকে চলে আসে। ধন্যবাদ অ্যাডভোকেট, ধন্যবাদ রিপন আহমদ। জি, ধন্যবাদ রিপন। আশা করি দর্শক আপনি আপনার উত্তরটি পেয়েছেন। যে আমরা এহসানুল হক জাকারিয়া আপনার কাছে জানতে চাই যে এহসানুল হক, আপনার কাছে জানতে চাই যে আপনার সংগঠনকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আসলে আমি তো সংগঠনের ভবিষ্যৎ আমি একটু একটা আলোচনা মানে নিয়ে আসছি। আসলে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে আমরা বিভিন্ন সমাজের অবক্ষয় নিয়ে কাজ করব, সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করব, এবং এই আরেকটা কথা বলছিলাম যে আমি হিজড়া সম্প্রদায় নিয়ে একটা কাজ করার একটা প্ল্যান আছে। আলহামদুলিল্লাহ এটা মোটামুটি একটু আগায়া যাচ্ছি। আর করোনার প্রাদুর্ভাবটা যদিও আমাদের দেশ থেকে চলে যাবে, কিন্তু এটার একটা রেশ থেকে যাবে। ওই ওটার যাই থাকবে ইনশাল্লাহ সম্পূর্ণ যেভাবেই থাকবে সেভাবে আমরা করোনাকালীন যে সেবা দিয়েছি সেবা দিয়ে যাবো। আরেকটা বিষয় হলো যে অক্সিজেন সেবাটা কিন্তু অনলি করোনাকালীন সময় না। আমরা অক্সিজেন যাদেরকে সেবা দিচ্ছি সেখানে করোনা রোগী শুধু সেবা নিচ্ছে এমন না, করোনা ছাড়াও সেবা নিচ্ছে, শ্বাসকষ্ট রোগীরা সেবা নিচ্ছে, বিভিন্ন রোগের মানুষরা অক্সিজেন সেবা নিচ্ছে। আমাদের অক্সিজেন সেবাটা আলহামদুলিল্লাহ সংগঠন যতদিন থাকবে আল্লাহ তাআলা যদি কবুল করে তাহলে সারা জীবনে আমাদের এই সেবাটা চালু থাকবে ইনশাল্লাহ। আরো যেগুলা কাজ থাকবে, শিক্ষার নিয়ে কিছু কাজ করার উদ্দেশ্য আছে, আমাদের চেষ্টা আছে, আমরা সেগুলো আমরা আস্তে আস্তে গুছাইতেছি। করোনাকালীন এই সময়টা একটু দূর হলে পরে আমরা আর অন্যান্য কাজগুলা আগামীতে করবো ইনশাল্লাহ, যেগুলা পরবর্তীতে ফ্লাশ করা হবে। অনেক কাজগুলো আবার প্ল্যান নেওয়া যায়, মানে আলোচনা না করাটাই ভালো, যে যদি আবার করতে না পারা যায় তাহলে তো কেমন হয়, এজন্য আর কি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একবার শেষ পর্যায়ে জি আমরা বিদায় নিব। তার আগেই আমরা অ্যাডভোকেট উমর ইসলাম, আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন। দর্শকের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হলো গিয়ে সমাজে মানবিকতার অনেক দরকার, মনুষ্যত্ব বোধের অনেক দরকার। যে কোনো ক্রাইসিসে, আজকে করোনা চলে গেল, বন্যা, ভূমিকম্প, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আমাদের কিন্তু আসে। প্রত্যেকটা বিপদে আপদে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি, আমরা যেন অনেক সময় নিঃস্বার্থ হয়ে কাজ করতে পারি, একজনের বিপদে যেন আরেকজন আসতে পারি। এই ধরনের টেন্ডেন্সি, এই ধরনের মেন্টালিটি আমাদের দরকার। আর একইভাবে শুধু আমি একমাত্র সমাজের কেউ না, আমরা এই হিসাবে চিন্তা করতে হবে যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা একটু কালেকটিভলি যদি চিন্তা করি, আমাদেরকে নিয়ে যদি চিন্তা করি, সেটা বোধহয় ভালো হয়। তো সমাজের প্রত্যেকেই একটু স্বার্থপরতা বাদ দিয়ে যদি একটা পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতার ভিত্তিতে যদি এগিয়ে যাই আমরা, ওটা জাস্ট শোয়িং না যে আমি দেখাচ্ছি আমি সহমর্মী, সেটা না। কাজে কর্মে বাস্তবতায় নীতি নৈতিকতা যদি আমরা মেনে চলি, আমরা যদি অনেক সময় স্বার্থ ত্যাগ করেও আমরা নীতির মধ্যে থাকি, সেটা হয়তো ভবিষ্যৎ ভালো হয়। একটু ব্যক্তিগতভাবে চিন্তা করলে অনেক সময় যদি কারো ক্ষতিও হয়ে যায়, কালেকটিভলি চিন্তা করলে এটার ভবিষ্যৎ ভালো। আমরা যেন অনেক ক্ষেত্রেই বিপদে আপদে আমরা স্বার্থ ত্যাগ করে আমরা একটু কালেকটিভলি যেন চিন্তা করি, সবাইকে নিয়ে আমরা হিসাবে যেন চিন্তা করি, আমি হিসাবে না। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে আজকে আমাদের এই সময় দেওয়ার জন্য। জি, অ্যাডভোকেট সৈয়দুর রহমান, আমরা একবার শেষ পর্যায়ে আমরা আপনার কাছ থেকে জানতে আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন। ধন্যবাদ। আজকে যে দর্শক আপনার ছুটির সাথে সম্পৃক্ত ছিলেন, যারা অনুষ্ঠান দেখেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গুর সময় আপনার স্বাস্থ্য সচেতন থাকুন, সবাই সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলাচল করুন। আল্লাহ আমাদের সবাইকে এই মহামারী করোনার প্রকোপ থেকে রক্ষা করুক। আপনাদের সাথে আবারও দেখা হবে হয়তো অন্য কোনো অনুষ্ঠানে। আজকে আমাদের
এই অনুষ্ঠান যারা কষ্ট করে দীর্ঘক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং আমার সংগঠন পুরারাই ওয়েলফেয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ধ- মোবারকবাদ জানাই। ধন্যবাদ। জি জি, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। জি, হাসানুল হক জাকারিয়া, আমরা চলে যাচ্ছি। চলে যাওয়ার আগে আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার মূল্যবান শেষ কথাটুকু শুনতে চাই। আসলে শেষ কথা তো আর আমরা অনেক কথাই বলছি, আলহামদুলিল্লাহ। শেষ কথা হলো যেটা, আমরা সবাই সামাজিক উন্নয়নে নিজেদের অবস্থান থেকে চেষ্টা করি। যার যার অবস্থান থেকে যদি আমরা চেষ্টা করি, সমাজের ব্যাপক পরিবর্তন ঘটানো সম্ভব। আজকের এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য সংলাপ বার্তা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। একরামুল মুসলিমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। করোনা এই পৃথিবী থেকে দূর হোক, এই কামনা। আসসালামু আলাইকুম। জি, দর্শক, আজকে এই পর্যন্ত। আমাদের সাথে আজকে লাইভ কনফারেন্সে যুক্ত রয়েছিলেন অ্যাডভোকেট সৈফুর রহমান, আমাদের সাথে আরো যুক্ত রয়েছিলেন এহসানুল হক জাকারিয়া, আমাদের সাথে যুক্ত রয়েছিলেন অ্যাডভোকেট উমর ইসলাম। দর্শক, আজ এই পর্যন্ত। ইনশাআল্লাহ আগামীতে কোনো এক বিষয় নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।